শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ইরান চুক্তির চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্র হবে তেল খাত। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরা পার্সন সহ নিহত 6। এখন জানিয়ে দিব চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আজ ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। এবং সর্বশেষ জানিয়ে দিব সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আহমেদ উইসা নামে আল জাজিরার এক ক্যামেরা পার্সন ও এক শিশু রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছেন, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সংবাদকর্মী আহমেদ উইসা নিহত হন। সংবাদ মাধ্যমটি এই ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, আহমেদ উইসাকে হত্যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক নীতির অংশ। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, উইসা হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেননি তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 1007 জন নিহত হয়েছেন। মধ্য গাজার বুড়ে ইস শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় উইসা সহ আরও 2 জন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী নিহত অন্য 2 জনকেও হামাসের সদস্য বলে দাবি করেছে IDF। উল্লেখ্য, আহমেদ উইসার ভাই আল জাজিরার আরেকজন সংবাদদাতা মোহাম্মদ উইসা গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নিহত হন। তখনও IDF তাকে হামাসের অস্ত্র উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছিল। অন্যদিকে সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে 2টি শিশু ছিল। তবে চিকিৎসকদের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 2 নারী ও 1 শিশুও রয়েছে। নিহত পরিবারের স্বজন নাইল সাফাদি বলেন, তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক ছিল না, তারা নিরীহ মানুষ, শুধু শিশু। আরেক স্বজন মোহাম্মদ সাফাদি প্রশ্ন তোলেন, এটাই কি যুদ্ধবিরতি? আমরা সাধারণ মানুষ, আমি কখনো অস্ত্র হাতে নিইনি। এছাড়া গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও আরও হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ব্যবহারের জন্য আবেদনকারী জাহাজগুলোকে আগামী 60 দিন বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়ন করা যায়। বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ পরিস্থিতি এবং নৌপথে বিদ্যমান কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করে চলাচল করতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে নৌযান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করবে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ। এছাড়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5ম অনুচ্ছেদের আওতায় মাইন অপসারণ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে 2 দেশের টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন। জানা যায়, এ মেগা বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অপরদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে তেহরানের প্রতিনিধি দলটি ইতিমধ্যে জুরিখে এসে পৌঁছেছে। সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা, কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান,
তিনি শিগগিরই সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যেতে পারেন। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের 14 দফা চুক্তির ভিত্তিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি টিকে থাকবে বলে তিনি আশাবাদী এবং হরমুজ প্রণালী বন্ধের কোনো প্রমাণ তিনি দেখেননি। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও জানানো হয় তাদের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে যাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালীতে আজ আবার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। এটি প্রথম পদক্ষেপ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, কাতার ও পাকিস্তানের সরাসরি মধ্যস্থতায় সুইজারল্যান্ডের লুজানের নিকটবর্তী বুর্গেনস্টক রিসোর্টে এই বিশেষ কারিগরি ও রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া 14 দফার ঐতিহাসিক খসড়া সমঝোতা স্মারকের উপর ভিত্তি করেই আগামী 60 দিনের জন্য এই রোড ম্যাপ তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য অঞ্চলটিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী চুক্তি নিশ্চিত করা। 22 জুন পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে স্টারমার এখনও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্টারমার সোমবার পদত্যাগের পাশাপাশি তার বিদায়ের একটি সময়সূচিও ঘোষণা করতে পারেন বলে অবজারভার জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন স্টারমার। শুক্রবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বারহাম পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর নেতৃত্ব দিয়ে জল্পনা আরও জোরালো হয়। এর ফলে বার্নহামের জন্য দলীয় নেতৃত্ব চ্যালেঞ্জ জানানোর পথ উন্মুক্ত হয়েছে। অবজারভার জানিয়েছে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে আলোচনা করেছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ নেতারাও সোমবারের মধ্যে তার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চান। তবে শুক্রবার স্টারমার বলেছিলেন তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবেলা করবেন। একই সঙ্গে দলীয় কোন্দল এড়িয়ে লেবার পার্টিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 2024 সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি, কিন্তু ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে তার জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে। জীবনমান উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ভোটারদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা তার নেতৃত্বকে আরও চাপে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ নিয়ে অন্যান্য প্রতিবেদনের মতো নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এটি করা নয়, বরং এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে লেবানন সংক্রান্ত যুদ্ধনীতি নিয়ে সত্যি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর বিরক্ত ও হতাশ বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শুরুতে লেবানন সহ সব ফ্রন্ট সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা আছে, কিন্তু ইসরায়েলিরা লেবাননে তাদের হামলা বন্ধ করেনি, বরং ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে তাদের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে এবং আগ্রাসন আরও বিস্তৃত করার চেষ্টা করছে। এছাড়া ইসরায়েলি বাহিনী লেবাননে দখল করা ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার করেছে। বর্তমানে লেবাননের প্রায় 20% ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের এই আচরণ নিয়ে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেই তাদের বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা মধ্যপ্রাচ্যের সবাইকে আমাদের আলোচনাগুলো যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে নিজেদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানায়। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ইতিবাচক প্রভাবের কথাও ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এবং শেয়ার বাজারের ঊর্ধ্বগতি সহ যা ঘটেছে তাতে বিশ্ববাজার ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আমরা লেবানন, হিজবুল্লাহ